বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সোহাগের চোখে মুখে এক গভীর পরিকল্পনা। সে পিয়াসকে দেখে খুব গম্ভীর গলায় বলল, পিয়াস, এই কফিটা নিয়ে এক্ষুনি গিন্নিমার ঘরে যাও। পিয়াসের বুকটা ধক করে উঠল। সে আমতা আমতা করে বলল, সোহাগ ভাই, আমি কি করে যাব? উনি তো আমাকে দু চোখে দেখতে পারেন না। আমি সামনে গেলেই তো দক্ষযজ্ঞ বেঁধে যাবে। সোহাগ পিয়াসের কাঁধে হাত রেখে দৃঢ়ভাবে বলল, শোনো পিয়াস, এই বাড়িতে থাকতে হলে ওনার মন জয় করতেই হবে। ওনার মন জুগিয়ে চলতে পারলে তুমি এখানে জায়গা পাবে, নয়তো এই বাড়ি থেকে তোমাকে বিদায় নিতে হবে। এটাই তোমার শেষ সুযোগ। বাধ্য হয়ে পিয়াস কফির কাপ হাতে নিয়ে ধীর পায়ে ময়ূরাক্ষী দেগীর ঘরের দিকে রওনা দিল। তার মনে ভয় আর সংশয়, কি হতে চলেছে আজ। এদিকে বাড়ির অন্য প্রান্তে দৃশ্যপট ভিন্ন। বৃষ্টুদা কফি নিয়ে সূর্যের ঘরে প্রবেশ করল। বৃষ্টুদা একটু হেসে বলল, ছোটকর্তা, আপনার জন্য একদম স্পেশাল কফি বানিয়ে এনেছি, খাবেন নাকি এক কাপ? সূর্য ক্লান্ত চোখে তাকিয়ে উত্তর দিল, কফি খাবো না মানে? সারা রাত চোখের পাতা এক করতে পারিনি বৃষ্টুদা। দাও, খেয়ে দেখি যদি একটু চনমনে লাগে। বৃষ্টুদা চুপি চুপি সেই কফিতে একটি বিশেষ নেশার পানীয় মিশিয়ে দিয়েছিল। সূর্য কফিটা শেষ করল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর সে অবাক হয়ে ভাবল, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না। সূর্য বিড়বিড় করে বলতে লাগল, বুঝতে পারছি না আমার নেশা হচ্ছে না কেন। কাল রাতে তো এই পানীয় খেয়ে বৃষ্টুদার নেশা হলো, বিবেকেরও হলো, তবে আমার কেন হচ্ছে না? শরীরের রক্ত কি তবে অন্য ধাতের তৈরি? জেদ চেপে বসল সূর্যের মাথায়। সে তৎক্ষণাৎ ফোন করল তার গোপন সরবরাহকারীকে। কর্কশ গলায় বলল, আমাকে এক্ষুনি আরও 5 বোতল ওই পানীয় দিয়ে যাও। ওপাশ থেকে লোকটা জানালো, কর্তাবাবু, এখন তো রাস্তায় পুলিশের খুব কড়াকড়ি, আমি আপনার বাড়ি যেতে পারব না। সূর্য দমে যাওয়ার পাত্র নয়। সে বলল, ঠিক আছে, তাহলে বিবেকের বাড়িতে ডেলিভারি দিয়ে এসো। বৃষ্টুদা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। সূর্য তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললে সে যাওয়ার ভান করে দরজার পাশেই উঁত পেতে রইল। সূর্য এবার ফোন করল তার জিজু সার্থাককে। জিজু, আজ তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব আর দারুণ একটা টিপস দেব। সার্থক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিসের টিপস সূর্য? সূর্য হাসল, বাইরে থেকে স্পেশাল ড্রিঙ্ক আনানো হচ্ছে জিজু, আজ জমিয়ে আড্ডা হবে। সার্থক এক কথায় রাজি হয়ে গেল। ফোন রাখার পর সূর্য মনে মনে ভাবল, আজ জিজুকে খাইয়ে দেখব ওর নেশা হয় কিনা। যদি ওর হয় আর আমার না হয়, তবে বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যায়। এদিকে পিয়াস যখন ময়ূরাক্ষীর রুমে কফি নিয়ে ঢুকল, ময়ূরাক্ষী তাকে দেখেই আগুনের মতো জ্বলে উঠলেন। চিৎকার করে বললেন, তোমার সাহস তো কম নয় পিয়াস, আমার ঘরে ঢোকার ধৃষ্টতা কোথা থেকে পেলে? পিয়াস মাথা নিচু করে বলল, আপনার জন্য কফি এনেছি মা। ময়ূরাক্ষী দেবী বাঁকা হেসে বললেন, বুঝেছি, তোমার আসল উদ্দেশ্য আমি ধরে ফেলেছি। পিয়াস মনে মনে কুকড়ে গেল। সে ভাবল, হায় ভগবান, উনি কি জেনে গেলেন আমি কেন এই বাড়িতে এসেছি? আমার আসল পরিচয় কি ফাঁস হয়ে গেল? ঠিক তখনই ময়ূরাক্ষী বলে উঠলেন, তোমাকে পাঠানো হয়েছে আমার ড্রয়ারে রাখা ওই মূল্যবান নকশাটা চুরি করার জন্য, তাই তো? পিয়াস স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, যাক বাবা, উনি ভুল বুঝেছেন, আমার আসল উদ্দেশ্যটা তবে এখনও গোপনই আছে। ময়ূরাক্ষী যখন পিয়াসকে শাসাচ্ছিলেন, ঠিক তখনই জানলার বাইরে একটা ছায়া সরে গেল। পিয়াস সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। ময়ূরাক্ষী কফির টাপটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এই কফি আমি খাব না, আর মনে রেখো, এই বাড়িতে চোরদের কোনো জায়গা নেই। পিয়াস ঘর থেকে বেরিয়ে এসে দেখল সোহাগ দাঁড়িয়ে আছে। সোহাগ ফিসফিস করে বলল, কিছু জানতে পারল? পিয়াস মাথা নাড়ল, কিন্তু তার মন পড়ে রইল সূর্যের ড্রিঙ্ক অর্ডারের দিকে। রাতের অন্ধকার গভীর হতেই সার্থক আর সূর্য এক গোপন জায়গায় মিলিত হল। সূর্য সার্থকের হাতে ড্রিঙ্ক তুলে দিয়ে বলল, নাও জিজু, শুরু করো। সার্থক কয়েক চুমুক দিতেই তার চোখ লাল হয়ে এলো। সে আবোল তাবোল বকতে শুরু করল। সূর্য অবাক হয়ে দেখল সার্থকের নেশা হচ্ছে, অথচ সে একই পানীয় খেয়েও স্বাভাবিক। তার মানে তার শরীরের মেটাবলিজম কি বদলে গেছে, নাকি কেউ তাকে ধোঁকা দিচ্ছে? অন্যদিকে বাড়ির অন্দরে এক নতুন রহস্য দানা বাঁধল। বৃষ্টুদা লুকিয়ে বিবেকের বাড়ি গেল, যেখানে ড্রিঙ্ক ডেলিভারি হওয়ার কথা। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল বিবেক আর সেই সাপ্লায়ার লোকটা মিলে কিছু একটা ষড়যন্ত্র করছে সূর্যের বিরুদ্ধে। তারা কি তবে সূর্যকে বিষ দিচ্ছে, নাকি সূর্যের ওপর কোনো গোপন পরীক্ষা চালানো হচ্ছে? পরদিন সকালে সূর্য যখন ড্রয়িং রুমে এলো, তার মাথা ঝিমঝিম করছিল। সোহাগ তাকে দেখে বলল,
সূর্য, তোমার শরীরটা ভালো দেখাচ্ছে না। সূর্য কোনো উত্তর দিল না। সে শুধু ভাবছে সেই নকশার কথা যা ময়ূরাক্ষীর কাছে আছে। পিয়াস আর সোহাগের ইশারা বিনিময় হল। তারা জানে এই বাড়ির প্রতিটি দেওয়ালের আড়ালে এক একটা রহস্য লুকিয়ে আছে। ময়ূরাক্ষী দেবী হঠাৎ ঘোষণা করলেন, আজ রাতে বাড়িতে এক বড় পার্টি হবে। সেখানে নামি দামি ব্যবসায়ীরা আসবে। পিয়াস বুঝতে পারল এই পার্টিটাই হতে যাচ্ছে সেই নকশা চুরির মোক্ষম সময়। কিন্তু সূর্যও কি সেখানে কোনো চাল চালবে? সূর্যের ড্রিঙ্ক রহস্যের সাথে কি ময়ূরাক্ষীর নকশার কোনো যোগসূত্র আছে? গল্পের মোড় ঘুরে গেল যখন দেখা গেল বৃষ্টুদা আসলে কোনো সাধারণ কাজের লোক নয়। সে কারোর হয়ে গুপ্তচর্যাবৃত্তি করছে। সে সূর্যের ড্রিঙ্ক বদলে দিয়েছিল যাতে সূর্যের নেশা না হয় এবং সূর্য সজাগ থাকে। কিন্তু কেন? সে কি সূর্যকে বাঁচাতে চায় নাকি বড় কোনো বিপদে ফেলতে চায়? পার্টি শুরু হলো। আলোর রোশনাই আর মিউজিকের আড়ালে পিয়াস ময়ূরাক্ষীর ঘরের দিকে পা বাড়াল। কিন্তু মাঝপথে তাকে থামিয়ে দিল সূর্য। সূর্যের চোখে এক অদ্ভুত চাউনি। সে পিয়াসকে বলল, কোথায় যাচ্ছ পিয়াস? চুরির বিদ্যা কি খুব ভালো রপ্ত করেছ? পিয়াস থতমত খেয়ে গেল। এদিকে ময়ূরাক্ষীর সন্দেহ, অন্যদিকে সূর্যের এই জেরা। পিয়াস এখন কোন দিকে যাবে? একদিকে সার্তাকের নেশাতর অবস্থা, অন্যদিকে বৃষ্টুদার রহস্যময় আচরণ আর সূর্যের নিজের শরীরের অদ্ভুত পরিবর্তন, সব মিলিয়ে সোহাগে আদরের এই অধ্যায়টি এক চরম নাটকীয়তার দিকে মোড় নিল। কি হবে যখন সূর্য জানতে পারবে তার ড্রিঙ্ক আসলে বৃষ্টুদা বদলে দিয়েছিল? আর পিয়াস কি পারবে ময়ূরাক্ষীর নজর এড়িয়ে নিজের আসল উদ্দেশ্য সফল করতে? নাকি সোহাগী হয়ে উঠবে এই খেলার আসল মাস্টার মাইন্ড? বাড়ির প্রতিটি সদস্য যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে আছে, যে সুতো টানলেই বেরিয়ে আসবে একের পর এক ভয়ঙ্কর সত্যি। ময়ূরাক্ষীর ঘর থেকে বেরিয়ে পিয়াসের বুকটা তখনও দুরু দুরু কাঁপছিল। সে ভাবছিল, ভাগ্যিস গিন্নিমা তাকে নকশাচোর ভেবেছেন। যদি আসল উদ্দেশ্য জেনে যেতেন তবে আজই তাকে এই বাড়ি ছাড়তে হতো। কিন্তু পিয়াস জানে, সোহাগ তাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা পালন না করতে পারলে এই বাড়িতে তার ঠাঁই হবে না। সোহাগ আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল। পিয়াস আসতেই সোহাগ কড়া গলায় প্রশ্ন করল, কি হলো পিয়াস? গিন্নিমাকে কিছু সন্দেহ করল? পিয়াস ঘাম মুচকে মুচতে বলল, সন্দেহ তো করেছেই, তবে ভুল দিকে। উনি ভাবছেন আমি ওনার ঘরের সেই নকশাটা চুরি করতে গেছি। সোহাগের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, উত্তম, এই ভুল বোঝাবুঝিতেই আমাদের কাজ সহজ হবে। তবে সূর্যের দিকে নজর রাখো, ও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। এদিকে সূর্যের ঘরে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। সূর্য পাগলের মতো পায়চারি করছে আর ভাবছে কেন তার নেশা হচ্ছে না। বৃষ্টুদা, বিবেক, জিজু সবার যদি একই ড্রিঙ্কে কাজ হয় তবে তার কেন হচ্ছে না? সে কি তবে মানুষ নয়, নাকি তার ভেতরে কোনো অলৌকিক শক্তি কাজ করছে? সূর্য নিজেকে আয়নায় দেখে চেঁচিয়ে উঠল, না, এটা হতে পারে না। কেউ নিশ্চয়ই আমার সাথে খেলা করছে। তখনই তার ফোনে একটা মেসেজ এলো। বিবেকের বাড়ির সামনে ড্রিঙ্কের বোতলগুলো পৌঁছে গেছে। সূর্য আর দেরি করল না। সে জিজু সার্থককে নিয়ে বিবেকের বাড়ির দিকে রওনা দিল। রাতের নিস্তব্ধতা ভেঙে সূর্যের গাড়িটা যখন বিবেকের বাড়ির সামনে থামল, তখন চারপাশ জনশূন্য। সার্থক কিছুটা ঘোরের মধ্যে ছিল। সে অসংলগ্নভাবে বলল, সূর্য, আমরা কি ঠিক করছি? পুলিশ ধরলে কিন্তু কেরিয়ার শেষ। সূর্য পাত্তা দিল না। সে দ্রুত গিয়ে ড্রিঙ্কের বোতলগুলো সংগ্রহ করল। কিন্তু সে জানত না তার ছায়ার মতো পিছু নিয়েছে বৃষ্টুদা। বৃষ্টুদা আড়ালে থেকে সবটা দেখছে আর মনে মনে হাসছে। সে জানে সূর্য যতই চেষ্টা করুক, আসল সত্য সে কিছুতেই ধরতে পারবে না। কারণ সূর্যের ড্রিঙ্কে বৃষ্টুদা এমন এক ভেষজ নির্যাস মিশিয়ে দিয়েছে যা যে কোনো কড়া নেশাকে মুহূর্তেই জল বানিয়ে দেয়। বৃষ্টুদার উদ্দেশ্য একটাই, সূর্যকে যেন কেউ নেশাগ্রস্ত অবস্থায় কোনো ভুল কাজ করতে বাধ্য না করতে পারে। বাড়ি ফিরে সূর্য সার্থককে বসিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। সে সিদ্ধান্ত নিল আজ সে একাই 5 বোতল শেষ করবে। সে দেখতে চায় তার সহ্য ক্ষমতা কতটুকু। একে একে 2 বোতল খালি করল সে, কিন্তু ফলাফল শূন্য। সূর্যের মাথা ধরল ঠিকই, কিন্তু সেই চনমনে নেশাটা হল না। সে রাগে বোতলটা আছাড় মেরে ভাঙল। ভাঙার শব্দ পেয়ে দরজার বাইরে থেকে সোহাগ ডাক দিল, সূর্য, দরজা খোলো, কি হয়েছে তোমার? সূর্য দরজা খুলে সোহাগকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সে বলল, সোহাগ ভাই, আমার সাথে কি হচ্ছে আমি জানি না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? সোহাগ সূর্যকে সান্ত্বনা দিলেও মনে মনে এক গভীর ছক কষছিল। সে ভাবল, সূর্যের এই মানসিক অস্থিরতাকেই কাজে লাগিয়ে ময়ূরাক্ষী দেবীর সেই গোপন নকশাটা হাতাতে হবে। পরদিন ভোরবেলা
ময়ূরাক্ষী দেবী যখন মন্দিরে পুজো দিচ্ছিলেন, পিয়াস চুপি চুপি ওনার ঘরে ঢোকার চেষ্টা করল। কিন্তু এবার সে একা নয়, তার হাতে ছিল একটা নকল নকশা। সোহাগের নির্দেশ ছিল আসলটা সরিয়ে নকলটা রেখে আসতে হবে। পিয়াস যখন আলমারির লকার খোলার চেষ্টা করছে, ঠিক তখনই দরজার হাতল ঘোরানোর শব্দ হল। পিয়াস দ্রুত খাটের নিচে লুকিয়ে পড়ল। ঘরে ঢুকলেন সূর্য। সূর্যের চোখ তখনও রক্তবর্ণ। সে আলমারির সামনে গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে খুঁজছে তার বাবার দেওয়া সেই পুরনো ডায়েরিটা, যেখানে হয়তো তার এই অদ্ভুত শারীরিক অবস্থার কোনো উত্তর লেখা আছে। সূর্য ডায়েরিটা খুঁজে পেল না, কিন্তু তার চোখে পড়ল ময়ূরাক্ষীর সেই বহুমূল্য নকশাটা। সূর্য সেটা হাতে নিয়ে ভাবল, মা এটা এত আগলে রাখে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যা আমার নেশার সাথে যুক্ত। সূর্য ঘর থেকে বেরিয়ে যেতেই পিয়াস হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু সে দেখল সূর্য নকশাটা নিয়ে গেছে। পিয়াস দ্রুত গিয়ে সোহাগকে খবর দিল। সোহাগ আকাশ থেকে পড়ল। সূর্য নকশা নিয়েছে? তার মানে কি ও জেনে গেছে এই নকশার আসল দাম কত? পিয়াস কাঁপতে কাঁপতে বলল, জানি না সোহাগ ভাই, কিন্তু সূর্যের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। সোহাগ তখন এক ভয়াবহ সিদ্ধান্ত নিল। সে সূর্যকে পাগল প্রমাণ করার পরিকল্পনা করল। সে বাড়িতে রটিয়ে দিল যে সূর্যের মাথায় কোনো বড় চোট লেগেছে, যার কারণে সে উল্টোপাল্টা আচরণ করছে এবং দামি জিনিসপত্র সরাচ্ছে। এদিকে বৃষ্টুদা সূর্যের ঘরের ভাঙা কাঁচ পরিষ্কার করতে গিয়ে একটি ছোট মোড়ক খুঁজে পেল। মোড়কটি ছিল ময়ূরাক্ষীর। সেখানে লেখা ছিল অভিশপ্ত বংশের মুক্তি। বৃষ্টুদা বুঝতে পারল সূর্য আসলে কোনো নেশার জালে নয়, বরং এক পারিবারিক অভিশাপ বা ষড়যন্ত্রের শিকার। সে সূর্যকে গোপনে ডেকে বলল, ছোটকর্তা, আপনি যা খুঁজছেন তা বোতলে নয়, আপনার রক্তের ইতিহাসে আছে। জিজু সার্থক আর বিবেক আপনাকে বিপথে চালিত করছে। সূর্য বৃষ্টুদার কথা শুনে থমকে গেল। সে বুঝতে পারল ঘরের শত্রু বিভীষণ হয়ে সার্থক আর বিবেক তার সম্পত্তি হাতানোর জন্য তাকে নেশার ঘোরে ডুবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু বৃষ্টুদা আড়ালে থেকে তাকে বাঁচিয়ে চলেছে। গল্পের মোড় ঘুরে গেল বিকেলের দিকে। ময়ূরাক্ষী দেবী যখন দেখলেন তার আলমারি থেকে নকশা গায়েব, তিনি চিৎকার করে বাড়ি মাথায় তুললেন। তিনি পিয়াসকে অভিযুক্ত করলেন, কিন্তু সূর্য মাঝপথে দাঁড়িয়ে বলল, নকশা পিয়াস নেয়নি মা, নকশা আমার কাছে। ময়ূরাক্ষী থমকে গেলেন। সূর্য সবার সামনে নকশাটা ছিঁড়ে ফেলল এবং বলল, এই কাগজটাই যদি এই বাড়িতে অশান্তির মূল হয়, তাহলে এর কোনো প্রয়োজন নেই। সোহাগ স্তম্ভিত হয়ে গেল। তার দীর্ঘদিনের পরিকল্পনা এক নিমেষে ধুলোয় মিশে গেল। পিয়াজ বুঝতে পারল এই বাড়িতে থাকতে হলে তাকে আর সোহাগের ওপর নির্ভর করলে চলবে না। রাতের অন্ধকারে সূর্য সার্থক আর বিবেককে মুখোমুখি দাঁড় করাল। সে শান্ত গলায় বলল, জিজু, তোমাদের সেই ড্রিঙ্কটা আমি ল্যাবে পাঠিয়েছিলাম। তাতে শুধু নেশা নয়, এমন কিছু রাসায়নিক ছিল যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। কেন করলে এমন? সার্থক ভয়ে কাঁপতে শুরু করল। বিবেক পালানোর চেষ্টা করতেই বৃষ্টুদা তাকে ধরে ফেলে। দেখা গেল বৃষ্টুদা আসলে কোনো সাধারণ ভৃত্য নয়, সে ছিল সূর্যের বাবার একজন বন্ধু এবং একজন প্রাক্তন পুলিশ অফিসার, যে এই বাড়ির রহস্য ভেদ করতে ছদ্মবেশে ছিল। অবশেষে সোহাগের আসল মুখোশও খুলে গেল যখন জানা গেল সেই নকশা চুরির মূল উস্কানিদাতা ছিল সেই নিজে। পিয়াস নিজেকে নির্দোষ প্রমাণ করতে সোহাগের বিরুদ্ধে বয়ান দিল। সূর্য পিয়াসকে ক্ষমা করে দিলেও সোহাগকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ময়ূরাক্ষী দেবী তার ভুল বুঝতে পারলেন এবং সূর্যের সাহসিকতার প্রশংসা করলেন। বাড়ির দীর্ঘদিনের জমে থাকা মেঘ কাটতে শুরু করল। সূর্য বুঝতে পারল তার নেশা না হওয়াটা আসলে কোনো রোগ ছিল না, বরং বৃষ্টুদার দেওয়া প্রতিষেধকের গুণ ছিল, যা তাকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। সোহাগের আদরের এই নতুন অধ্যায়টি শেষ হল এক নতুন ভোরের প্রত্যাশায়, যেখানে ঘৃণা নয়, ভালোবাসাই হবে শেষ কথা।